যদি আর দেখা যায় না কি যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আজকের এই লাইভ ক্লাসটি দেখছেন, সকলকে সিলোনি হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের একটা বিষয়ে অবগত সর্বপ্রথমেই করতে চাই, সেটি হচ্ছে গতকাল রাতে আমাদের দাগনভূঞা উপজেলার একটি স্বনামধন্য বিদ্যাপীঠ উত্তর আলিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আনোয়ার উদ্দিন গতকাল রাতে ইন্তেকাল করিয়াছেন করোনার উপসর্গ নিয়ে। আমরা সিলোনি স্কুলের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, পাশাপাশি ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা পূর্বের নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে যে বিষয়টি আমরা আলোকপাত করব, সে আলোকপাতের আলোকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের শিক্ষা উপকরণ নিয়ে প্রস্তুত রয়েছ। আমরা তোমাদের যদিও উপকরণ নিয়ে প্রস্তুত যদি না থেকে থাকো, তাহলে স্বল্প সময়ের মধ্যে উপকরণ নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের ক্লাস নেবেন দশম শ্রেণীর গণিত অধ্যায় 13.2 এর গুণোত্তর ধারা। আর আজকের ক্লাসে অংশগ্রহণ করবেন, অর্থাৎ আলোচনা করবেন আমাদের সিলোনি হাই স্কুলের শ্রেণীয় শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব আলমগীর আলম। আমি এখন অনুরোধ করব জনাব আলমগীর আলম মহোদয়কে তার আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর আলম, সিলোনি হাই স্কুল। সেটের সামনে উপস্থিত ছাত্রছাত্রী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি এই কঠিন মোটামুটি ভালোই আছি। তবে বহুদিন থেকে তোমাদের সাথে যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই, এই জন্য খারাপ লাগে। আমার মনে হয় না, আমার সত্যি তোমাদেরকেও অবশ্যই খারাপ লাগে, কারণ আমরা সবাই স্কুলমুখী, স্কুলের থেকে যখন দূরে থাকবো তখন আমাদেরকে খারাপ লাগাটা স্বাভাবিক। তারপরেও আমাদের নিরাপদে থাকার জন্য এইভাবে থাকতে হচ্ছে। তো যাক, তোমরা নিরাপদে থাকবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটা তোমরা সবাই জানো। তারপরে আমি সামান্য একটু বলতেছি, প্রয়োজন ছাড়াও ঘরের বাইরে যাবে না, যদিও যাও মাস্ক ব্যবহার করবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যেখানে গণসমাবেশ বেশি, মানে যেখানে লোকজন বেশি, কোনো সভা, আলোচনা সভা, কোনো অনুষ্ঠান, সেখানে অবশ্যই না যাওয়াই ভালো। আর গেলেও যেটা সামাজিক দূরত্ব বলা হয়, অর্থাৎ 3 ফুট দূরে থাকবে, নিজের স্বার্থে নিজেকেই সেভ করে রাখবে। আর 3 নম্বর পয়েন্ট সেটা হলো সব সময় বেশি হাত ধুবে সাবান দিয়ে। আর আরেকটা কথা, হাত তো ধুবে ঠিক আছে, কিন্তু কোনো সময় যদি তোমরা বাইরে যাও, তো বাড়িতে ঢুকেই সঙ্গে সঙ্গে বাথরুমে গোসল করবে, জামা কাপড় খুললে সব ওয়াশ করবে, ওখানে পাউডার দিয়ে হোক আর সাবান দিয়ে হোক ওয়াশ করবে, আর নিজেদেরকে গোসল করবে। এটাই হলো আসল কথা। তারপরে বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, আমাকেও ভালো রাখুক, তোমরা দোয়া করবে। আচ্ছা যাক, আজকে আমার আলোচ্য বিষয় তোমরা আগেই কিছু অবগত আছো, এখানে লেখাও আছে, দেখো, অধ্যায় 13.2 দশম শ্রেণীর, বিশেষ করে দশম শ্রেণীর। নবম শ্রেণীতে এটা আসবে না, নবম শ্রেণীতে 13.1 তোমরা করেছ।
দশম শ্রেণী 13.2 এটা একটা গুণোত্তর ধারা দেখতেছ। এই ধারাটার উপর এই গুণোত্তর ধারা কি, আর এই দূরত্ব ধারা বলতে কি বোঝো তোমরা, আর এখান থেকে কি ধরনের সাধারণত আমাদের কাছে প্রশ্ন করে, এইটা বোঝানোর আমি চেষ্টা করব। আশা করি তোমরা মন দিয়ে শুনবে। তোমরা যদি মন দিয়ে শোনো আর আমি যদি বোঝাতে পারি, তাহলে আমাদের এই যে এত কষ্ট করে আমরা এই কষ্টটা করতেছি এটা সার্থক হবে। তোমরা একটু দয়া করে কষ্ট করে মন দিয়ে শোনো। মন দিয়ে শুনলেই তোমরা দেখবে সহজ লাগবে। তো এই তোমাদের স্যার বলেছে কিছুক্ষণ আগেই, উপকরণ বিশেষ করে বই একটা রাখো, একটা খাতা, একটা কলম, এই তিনটা জিনিস তুমি সামনে রাখো। যদি যারা না রাখো, এখন এই 1 মিনিটের মধ্যে তোমরা এটা রেডি করে সামনে রাখো, একটা বই, খাতা, কলম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি মূল আলোচনায় চলে যাই, তোমরা আমার একটু কথা ধৈর্য সহকারে শুনবে। এই দেখো, তোমরা আমি যে বলছি গুণোত্তর ধারার কথা 13.2, তোমরা অবশ্যই আরেকটা ধারার নাম শুনছো 13.1 করছো ক্লাস 9-এ থাকতে, তার নাম ছিল সমান্ত ধারা। অবশ্যই সেটা মনে আছে তোমাদের। তারপরে একটু স্মরণে আনার জন্য আমি সেটাও একটু তোমাদেরকে স্মরণ করে দিতেছি, তোমরা সেটা একটা শুনবে। তারপরে আমি গুণোত্তর ধারা নিয়ে একটু বিস্তারিত বলবো। তবে সমান্ত ধারার কথাটা তোমাদের মনে আছে কি না, আমি এখানে 2টা ধারা লিখছি। দেখো এখানে 2টা ধারা লেখা আছে। দেখো 2 যোগ 4 যোগ 6 যোগ, তারপরে আর ধারাগুলোর কথা উল্লেখ নাই, আর সংখ্যাগুলোর কথা উল্লেখ নাই। আর নিচে একটা দেখো 2 যোগ 6 যোগ 18 যোগ, এভাবে আর নাই। এই কথাটা তোমরা পরে আমি বলতেছি, শুধু তোমরা ধারা 2টা লক্ষ্য করো। এই 2টা ধারার মধ্যে তোমরা কোনো পার্থক্য বা কি বুঝতেছো দেখো তো, কিছু বেশ কম দেখতেছো নাকি, কেমন দেখতেছো একটু ভালো করে ধারা 2টা লক্ষ্য করো। 2-এর পর 4, 4-এর পর 6, এই প্রথম ধারাটা লেখা আছে 2 যোগ 4 যোগ 6, তার মানে দেখা যাচ্ছে এটা প্রথম পদ, প্রথম পদটা 2, তারপরের পদটা 4, তার মানে এর চেয়ে এটা 2 বেশি। তারপরের পদটা 6, তার মানে এর চেয়ে এটাও 2 বেশি। তাহলে তোমরা বুঝতে পারতেছো পরের পদটা কত হবে, অবশ্যই 8, তার মানে এটার থেকে এটা 2 বেশি। তাই এটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটাই ছিল তোমাদের ক্লাস 9-এ, যেটাকে আমরা সমান্তর, অন্তরগুলা সমান। দেখো এখানে অন্তর মানে ডিফারেন্স, একটা পদ থেকে আরেকটা পদের ডিফারেন্স। এটা ডিফারেন্সটা দেখো, এটার থেকে এটাও 2 পার্থক্য, এর চেয়ে এটাও 2 পার্থক্য, এর চেয়ে এটাও 2 পার্থক্য, তারপর এটা হবে 10, তারপরটা হবে 12। বুঝতেই পারতেছো এই ধারাটা এরকম। তার মানে এখানে সমান্তর ধারা আমরা শিখছি, সংজ্ঞাটা তোমরা এভাবে শিখছিলে যে ধারার যে কোনো একটা পদ থেকে, যে কোনো পদ, মনে করো এই পদ, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল সর্বদা সমান হবে, তাকে আমরা সমান্ত ধারা বলছি। আবার বলতেছি যে কোনো পদ, মনে করো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তোমরা দ্বিতীয় পদ হলো, এখানে দেখো দ্বিতীয় পদ 4, প্রথম পদ হলো 2, বিয়োগফল হবে দেখো 2। আবার 6, এই যে কোনো পদ মানে 6, তার পূর্ব পদ হলো 4, এই 4 বিয়োগফল দেখো 2, সবসময় বিয়োগফল একই হবে। এইরকম ধারাকে এখানে অন্তরগুলা সবসময় এক হবে, এই জন্য এই ধারাটার নাম আমরা দিছিলাম সমান্ত ধারা। এই গেল সমান্ত ধারার কথা। আচ্ছা, এটা অবশ্য তোমরা করেছো, তারপরে আমি একটু তোমাদের স্মরণে আনার জন্য বললাম। আর পরের ধারাটা দেখো, এটা তো গেলে এরকম, এটা লক্ষ্য করো কেমন আছে ধারাটা। প্রথম আছে 2, প্রথম পদটা 2, তারপরে দেখো 6, তার মানে এটার 3 গুণ, তারপরে দেখো 18, তাহলে এর আবার 3 গুণ এটা। তাহলে এখানের পদটা কী হবে তোমরা হিসাব করলে, ক্যালকুলেটর ব্যবহার করলেও পারবে, বা 18কে কী দিয়ে গুণ করবে, 3 দিয়ে। আবার বলতেছি প্রথম আছে 2, 2 দেখো 3 গুণ করছে, 3 2 6, 6কে আবার 3 দিয়ে গুণ করে হচ্ছে 18, 18কে আবার 3 দিয়ে গুণ করলে হবে সম্ভবত 54, তো 54কে আবার 3 দিয়ে গুণ করলে 162, 162কে আবার এইভাবে ধারাটা
বের করা যাবে। আসলে আমরা এইভাবে লেখেও ধারাগুলা কত এটা বের করতে পারি, কিন্তু না, আমরা ওইভাবে করব না। এগুলা বিশেষ একটা সূত্রের সাহায্যে আরও সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি এই নিয়মটা তোমাদের শিখাই দিব। তো যাক, আমাদের ছিল এটা সমান্তর ধারা। আর এটা তাহলে কি দেখলে তোমরা, এটার থেকে এটা কেমন বেশি হয়েছে, গুণ, 3 গুণ। এই জন্য এই ধারাটার নাম হলো গুণোত্তর ধারা। কি ঠিক আছে নি, বুঝাতে পারছি নি? আবার বলতেছি, এর চেয়ে এটা কত গুণ, 3 গুণ। এটার থেকে এটা 3 গুণ, এটার থেকে পরেরটা হবে 3 গুণ। এই জন্য এই ধারাটাকে বলবো আমরা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার আবার তোমরা যদি সংখ্যা শিখতে চাও বা সংখ্যা যদি জানতে চাও, একটু শুনে নাও। এই গুণোত্তর ধারাটা এরকম হবে যে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে ভাগফল সর্বদা সমান হবে। আবার বলতেছি, যে কোনো পদ, মনে করো যে কোনো পদ, এই যে মনে করো একটা তৃতীয় পদটা হলো 18, তার পূর্ববর্তী পদ হলো 6, এই ভাগ করো, ভাগ করলে দেখো এটার সাথে এটা ভাগ করলে তোমরা 3 পাবে। আবার দেখো যে কোনো পদ 6, তার পূর্ববর্তী পদ হলো 2, ভাগ কর দেখো 3, এই সবসময় কি পাবে, ভাগফলটা সমান হবে। তাহলে গুণোত্তর ধারা আমরা কি দেখতেছি, গুণোত্তর ধারা আমরা কাকে বলবো, গুণোত্তর ধারা বলবো কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে ভাগফল সর্বদা সমান হবে, তাকে আমরা গুণোত্তর ধারা বলবো। আর এই ভাগফলটাকে বলবো আমরা অনুপাত, সাধারণ অনুপাত। আবার বলতেছি, এই ভাগফলটাকে বলবো আমরা সাধারণ অনুপাত। আর ওই যে তোমরা 13.1 করছো, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল সর্বদা সমান হবে, এটাকে আমরা বলছি অন্তর। মনে আছে অবশ্যই, সেটাকে আমরা ডি দিয়ে চিহ্নিত করছি, এটার নাম দিয়েছিলাম আমরা সাধারণ অন্তর, অবশ্যই মনে আছে। আর এটার নাম দিলাম আমরা সাধারণ অনুপাত, চিহ্নিত করব আমরা আর দিয়ে, ছোট হাতের আর দিয়ে। আবার বলতেছি, এই ভাগফলটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা চিহ্নিত করি বা আমরা অঙ্ক করার সময়, সূত্র ব্যবহার করার সময় আর হিসাবে, অন্য কিছুও করণ যাবে, তবে আমি আর হিসাবে করব, এই জন্য এটাকে আমি আর বললাম। অন্য যেরকম নাম দেবে সেরকমই হবে। যাক, বিশেষ এটা সবসময় আর হিসাবে চিহ্নিত করা হয়। এই অনুপাতটার নাম দিলাম আর। তাহলে আর মানে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কোনটা, যে ভাগ করলে যেটা ভাগফল পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে এটার থেকে এটা 3 গুণ, এটার থেকে এটা 3 গুণ, এটার চেয়ে এটা 3 গুণ, এর সাধারণ অনুপাত হলো 3। এই আর আমরা আরেকটা কথা শিখলাম, যে এটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলো কাকে বললাম, আবার বলতেছি, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে ভাগফল সর্বদা সমান হবে, এরকম অনুপাতকে আমরা এইরকম ধারাকে আমরা গুণোত্তর ধারা বলছি। আর ওই যে ভাগ করলে যেটা পাওয়া যাবে তার নাম দিলাম আমরা সাধারণ অনুপাত, তাকে আমরা ব্যবহার করব আর হিসাবে। এই মোটামুটি এটা একটু ধারণা। আর এখন দেখো, এখন
হুম? লাইনে সামান্য একটু বিঘ্ন ঘটায়, আমি দুঃখিত। তোমরা ওই আবার একটু লক্ষ্য করো, আমি ওই এখানে দুইটা জিনিসের কথা লিখছি, দেখো একটু। হ্যাঁ, দুইটা এখানে, হ্যাঁ দুইটা এখানে দুইটা কথা লিখছি আমি, দেখো একটা ধারা লিখছি, সেখানে দুইটা জিনিস আমি তোমাদেরকে দেখাইছি। 6তম পদ নির্ণয় করো, 6তম পদ নির্ণয় করো, আর এখানে আছে 6 পদের সমষ্টি নির্ণয় করো। এই দুইটা কথার মানে কি বোঝো তোমরা সেটা আগে চিন্তা করো, সেটা একটু বোঝার চেষ্টা করো, নাহলে তো বুঝবে না। আসলে প্রশ্ন আমি বিভিন্ন ক্লাসে সবসময় কথাটা বলে থাকি যে যে কোনো সময় যে কোনো তোমরা আগে প্রশ্ন বুঝতে হবে, তোমাদের প্রশ্ন কি করছে সেটা আগে বুঝতে হবে, তারপরে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে। হয়তো ভালো পারবে বা খারাপ পারবে বা একটু কম পারবে, কিন্তু প্রশ্নই যদি না বুঝো তাহলে কিন্তু তুমি জীবনে ঠিক উত্তর দিতে পারবে না, সবসময় ভুলই করবে। এক ধমক দিবে স্যার, হয়তো স্যারে বলছে কি রে তুই তোমার বাড়ি কোথায়, তুমি বলবে স্যার মাছ দিয়ে ভাত খাই আইছি। আবার কি বললি? বলছে না স্যার আব্দুল জব্বার। মানে তুমি মনে করছো বাড়ি কী দিয়ে ভাত খেয়েছে, এটা এক কথা তুমি প্রশ্নটাই বুঝতে পারো নি। তা আমি এই জন্য বলি প্রশ্নটা আগে বুঝবে। তা আমি এখানে কি জিনিস সেটা আগে বুঝা চাই। অঙ্ক, বইয়ের অঙ্ক আমি এখনো শুরুই করিনি, আশা করি বই খুললে এই কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তোমরা নিজেরাই কিছু অঙ্ক পারবে। আজকে যেই নিয়মটা আমি বুঝাবো, যেই নিয়ম দুইটা বুঝাবো আর কি। তো এখানে দেখো 6তম পদ নির্ণয় করো, 6 পদের সমষ্টি নির্ণয় করো। এখানে এই প্রশ্নটার মধ্যে বলছে, এই প্রশ্নটার মধ্যে উত্তরটা কি চাইছে? 6তম পদ নির্ণয় করো। 6তম মানে 1 2 3, তারপরে এখানে আছে 4, তারপরে আছে 5, তারপরে আছে 6। এই জায়গাটা কি সংখ্যা আছে সেটা উত্তর চাইছে। আবার বলতেছি 6তম পদ বলতে 1 2 3 4 5 6, এই 6 নম্বর পদটা, 6 নম্বর পদটা কি সংখ্যা এটা উত্তর বলছে। আর এইটার মানে বুঝাইছে 6 পদের সমষ্টি নির্ণয় করো। 1 2 3 4 5 6, এই 6টা পদ যোগ করলে কত হবে উত্তর সেটা চাইছে। আবার বলতেছি এখানে উত্তরটা কি চাইছে? 6তম পদ নির্ণয় করো। তার মানে 6, আমার হাতের দিকে দেখো তাহলে তোমরা বুঝবে। যেমন এখানে 1 2 3 4, এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মানে 4 নম্বর বা চতুর্থ পদ নির্ণয় করো বললে এই জায়গায় কি সংখ্যা আছে সেটা উত্তর হবে। আর যদি পরে 4 পদের সমষ্টি, তার মানে এই পদ, এই পদ, এই পদ, এই পদ, এই 4টা পদ যোগ করলে কি হবে সেটা কি বুঝতে পারছো? আবার বলতেছি চতুর্থ পদ নির্ণয় করো আর 4 পদের সমষ্টি নির্ণয় করো, দুটার মধ্যে বেশ কম আছে। চতুর্থ পদ বলতে 1 2 3 4, এই জায়গায় কি আছে সেই পদটা চাইছে। আর চতুর্থ পদ 4 পদের সমষ্টি নির্ণয় করো মানে এই 4টা পদ যোগ, সমষ্টি মানে যোগ, তোমরা জানো সমষ্টি মানে যোগ, এই 4টা পদ যোগ করলে কি হবে সেটা। তাহলে আমাদের এখানে 6তম পদ একটা প্রশ্ন আমি দিছি, আর একটা প্রশ্ন লিখছি আমি 6 পদের সমষ্টি, তার মানে 6 নম্বর পদটা কত হবে আর এই 6টা পদ যোগ করলে কত হবে, 2 রকমের প্রশ্ন বলছি। আমি প্রথমে তোমাদের প্রথম কথাটা বুঝাই, এই 6 এই পদটা তোমরা কিভাবে নির্ণয় করবে। এই দুটা অঙ্ক করতে হলে তোমাদের এখানে 2টা সূত্রের দরকার। জানো তোমরা জানো অঙ্ক করতে হলে সবসময় আমরা সূত্রের কথা বলি, সূত্র আমাদের লাগবে। আমি 2টা সূত্র এই অনুশীলনী করতে কয়েকটা সূত্র লাগবে। আমি আপাতত যেহেতু 2টা নিয়ম বুঝাবো এই জন্য 2টা সূত্র এখানে আছে, তোমরা খাতা কলমে একটু সূত্র 2টা লেখো। দেখো সূত্র 2টা একটু লেখো। এই একটা সূত্র হলো n-তম পদ, লেখো খাতাতে লেখাও, n-তম পদ a r টু দি পাওয়ার n-1, a r n-1। আর সূত্র লেখো তোমরা, কীভাবে ব্যবহার হবে ব্যবহারটা আমি পরে বুঝতে পারবে, তোমরা আগে সূত্রটা লিখে ফেলো। a r
টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হলো n-তম পদ। এই ছয়তম পদ, এইরকম কথা বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর দ্বিতীয় নিয়মটা যদি বলে এরকম 6 পদের সমষ্টি নির্ণয় করো, বা 7 পদের সমষ্টি নির্ণয় করো, বা 8 পদের সমষ্টি নির্ণয় করো, তখন হবে এরকম সূত্র। এই n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তবে এখানে সূত্র দুইটা আছে, দেখো প্রথমটা লেখা আছে a ইন্টু r পাওয়ার n টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আর r মাইনাস ওয়ান। আরেকটা লেখা আছে a ইন্টু, এর মতোই দেখো শুধু একটু উল্টাপাল্টা আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, 1 মাইনাস r টু দি পাওয়ার n আর নিচে আছে 1 মাইনাস r। এই সূত্র আমরা ব্যবহার করব, লেখা আছে দেখো, যখন r এর মান, ওই যে r তোমাদের বলছিলাম আমি সাধারণ অনুপাত, যেমন আমাদের এখানে r এর মান 3, এই কথাটা আমি তোমাদের এই যে ধারাটা আমি বোঝার সময় বলছিলাম, এখানে r এর মান ছিল 3। এই r এর মান যখন বড় হবে, 1-এর থেকে বড় হবে, তখন এই সূত্র ব্যবহার হবে। সমষ্টি যদি উত্তর চাই এই সূত্র ব্যবহার হবে। আর r এর মান যখন 1-এর থেকে ছোট হবে, r এর মান মনে করো হাফ বা -2 এরকম, বা -1 -3 এরকম যদি হয়, 1-এর থেকে ছোট হয়, হতে পারে, কারণ ধারা সবসময় এরকম উপরের দিকে যাবে না, নিচে, উপর থেকে নিচের দিকেও যেতে পারে। তো যখন r এর মানটা 1-এর থেকে বড় হবে, তখন এই সূত্র ব্যবহার করব সমষ্টি ব্যবহার করতে। আর r এর মানটা যখন 1-এর থেকে ছোট হবে, তখন এই সূত্র ব্যবহার করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেছ এই মুহূর্তে আমি যে তোমাদের অঙ্কটা, যে ধারাটা দিয়েছি, সেখানে কোন সূত্রটা ব্যবহার হবে, এইটা। হ্যাঁ, লিখে নাও। আচ্ছা, দেখো এই সূত্র, আচ্ছা এই সূত্রগুলোর মধ্যে তোমরা দেখো তিন রকমের অজ্ঞাত রাশি তোমরা দেখতেছ, a r n। আবার বলতেছি, এই সব সূত্রগুলোর মধ্যে তিনটা অজ্ঞাত রাশি আছে, a একটা, r একটা, n একটা। যে তোমরা জানো ওই সমান্ত ধারার অঙ্ক করতে তোমরা এর মান জানো, প্রথম পদটাকে a বলছো, আমরা এই ধারা করতে প্রথম পদটাকে এই বলবো। আর ওখানেও তোমরা পদের সংখ্যার নাম দিছো n, এখানেও পদের সংখ্যার নাম দিব n। এখানে যেমন 6টি পদের সমষ্টি, 6তম পদ, তাহলে এখানে n এর মান হলো 6। আর r হলো ওখানে যেমন সাধারণ অন্তর ছিল d, যেটাকে আমরা বলছি, এখানে সাধারণ অনুপাতের নাম হলো r। এই তো, তাহলে a মানে হলো প্রথম পদ, r মানে হলো সাধারণ অনুপাত, আর n মানে হলো পদের সংখ্যা। এই তিনটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো, মনে তো রাখতে পারবে, ঠিক আছে। এই তিনটা জিনিস জানলেই তোমরা যে কোনোভাবে এখন এই অঙ্কটা, যেমন আমি তোমাদের আগেই বলছি, আমি বইয়ের অঙ্ক এখনও আমি চাই যে বইয়ের অঙ্কগুলো তোমরাই করবে, আমি শুধু একটু দেখানোর চেষ্টা করি। যেমন প্রথম পদটা ছিল 6তম পদ নির্ণয় করে, আমি এটাই বুঝাই, এই 6তম পদ, এই প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6 মানে ষষ্ঠ, এই পদটা কি আছে আমি তোমাদের বের করে দেখাই এর ওই সূত্র ব্যবহার করে। প্রথম সূত্র এটা আমাদের ব্যবহার হবে n-তম পদ। তাহলে দেখো আমি এটা শুরু করি, একটি গুণোত্তর ধারা, একটি গুণোত্তর ধারা। আচ্ছা, তারপরে আরেকটা কথা মনে হয়, হয়তো কবে যে স্যার এটা গুণোত্তর ধারা কেমনে বুঝবো? এটা যে গুণোত্তর ধারা, এটা তো চেহারা দেখেই বোঝা যায়, যেহেতু এটা থেকে এটা 3 গুণ করে, এটা চেহারা দেখে বোঝা যায়। গুণোত্তর ধারা তুমি চেহারা, সমান্তর ধারা তুমি চেহারা দেখে বুঝবে, গুণোত্তর ধারাও বুঝবে। আর যদি কোনো ধারা থাকবে, এই সংখ্যাগুলো হয়তো থাকবে না, এর পরিবর্তে এক্স, ওয়াই বা পি, কিউ এরকম কিছু থাকতে পারে, তখন কিন্তু উল্লেখ করা থাকবে যে এটি একটি গুণোত্তর ধারা বা এটি একটি সমান্তর ধারা, উল্লেখ থাকবে। তখন আমাদের ওই গুণোত্তর ধারা সূত্র হলে গুণোত্তর সূত্র প্রয়োগ করতে হবে। কারণ এই যে তোমাদের দুটা সূত্র আমি লিখলাম, n-তম পদ, এটা কিন্তু সমান্তর ধারাতে এই কথাটা আছে, n-তম পদ, কিন্তু সূত্র আলাদা, এরকম সূত্র ছিল না, তোমাদের হয়তো মনে আছে, ওটা সূত্র ছিল a + n-1 × d। আর ওখানেও ছিল n সংখ্যক পদের সমষ্টি, এখানেও আছে n সংখ্যক পদের সমষ্টি, কিন্তু সূত্র আলাদা। তাহলে গুণোত্তর ধারা না
সমান্তর ধারা, এটা ধারা দেখে বোঝা যাবে। আর যদিও ওইখানে অজ্ঞাত রাশি থাকে, না দেখে বোঝা যায়, তাহলে উল্লেখ থাকবে এটা একটি সমান্তর ধারা বা এটা একটি গুণোত্তর ধারা। তো আমাদের এটা আমরা দেখে বুঝিয়ে এটা একটা গুণোত্তর ধারা, এই জন্য আমি এটা লিখলাম এ একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমান সমান দেখা যাচ্ছে প্রথম পদ 2। সাধারণ অনুপাতটাকে আমরা কি নাম দিছি? আর সমান সমান কেন বাইরে হবে বলছি আমি। আর এর মানটা কিভাবে বাইরে হবে? যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করতে হবে। যেমন এখান থেকে এটা ভাগ, এক্ষেত্রে এটার থেকে এটাও ভাগ দিতে পারবে তোমরা। যে কোনো পদে 6/2 সমান সমান 3। এই আর এর মান হলো 3, এই অঙ্কটা আর এর মান হলো 3। তা এই আর পদ সংখ্যার কথাটাও লিখতে পারো। পদ সংখ্যা n মানে হলো 6। হয়তো স্যার 6 কেন বুঝলাম, এখানে তো বলেই দিছে 6তম পদ নির্ণয় করো, এই জন্য 6টি পদ। আরও যদি একটু জানতে চাও, আমি আর একটা তোমাদের বলতেছি। এই অঙ্কগুলো একটা জিনিস লক্ষ্য করো, নির্দিষ্ট পথ আছে কিন্তু এইরকম ধারা তোমাদের এই সব অঙ্কের মধ্যে এরকম নির্দিষ্ট আছে। এই জন্য তোমাদের যখন অঙ্কটা শুরু করছিলে এই অধ্যায়টার নাম কিন্তু ছিল দেখো সসীম ধারা। আবার বলতেছি, এই অধ্যায়টার নামই হলো সসীম ধারা। এর মধ্যে সমান্তর ধারা আছে 13.1 আর গুণোত্তর ধারা আছে 13.2। সসীম ধারা এই জন্য নাম হয়েছে, এই ধারাগুলায় পদ সংখ্যা নির্দিষ্ট। আবার অসীম ধারা হবে পদ সংখ্যা নির্দিষ্ট নাই। তো তোমাদের যে অঙ্কগুলো আছে 13.1 হোক 13.2 হোক, এটা সবাই কিন্তু সসীম ধারা। আমি যেটা লিখছি এটাও সসীম ধারা, কারণ 6তম পদ বলে দিছে, 6 পদের সমষ্টি বলে দিছে। তাহলে এখানে পদ সংখ্যা হলো n। অতএব আমাদের কি বের করব? 6তম পদ। তুমি সূত্র ব্যবহার করে লিখতে পারো। আমরা জানি nতম পদ, যে সূত্রটা তোমাদের 1 নম্বর তোমরা লিখে নিছো খাতায়, দেখো nতম পদ সূত্রটা ব্যবহার করলে আমি n ব্যবহার করব। আর যদি সরাসরি আমি 6 লিখি, অতএব ধারার 6তম পদ, সরাসরি আমি 6তম, n এর পরিবর্তে কি দিছি? 6। তাহলে আমার সূত্রটা কি n যদি দিতাম তাহলে সূত্রটা কেমন হতো মনে আসেনি? a আর n-1 সূত্রটা এটা, কিন্তু এখানে তাহলে কেমন হবে? a আর 6-1 এরকম হবে না? দেখো মেন সূত্রটা তো এরকম। হ্যাঁ, এটাও দিতে পারো, তুমি এইভাবে লিখতে পারো। আমরা জানি ধারার nতম পদ, তাহলে এখানে n-1 দিলাম, তারপরে নিচে লিখলাম অতএব 6তম পদ, এই n এর জায়গায় 6 দিলাম। তো আমি ওই ডাইরেক্টই করছি অঙ্কটা, যেহেতু আমি বুঝিয়ে এখানে জায়গা হয়তো কম হবে। এই তাহলে ধারার 6তম পদ a আর 6-1 তো সমান সমান a আর 6 থেকে 1 গেলে 5। পরের লাইন এর মান তোমরা জানো, এর মান 2 ইন্টু আর এর মানও আমরা জানি এই 3 তার উপর 5 পাওয়ার। তারপর আবার দেখো 2 ইন্টু 3 5 বার গুণ, 3 5 বার গুণ, ক্যালকুলেটর ব্যবহার করবে তোমরা। 3 5 বার গুণ, 3 3 9, 3 9 27, 27-এর সাথে 3 গুণ করো, 27-এর সাথে 3 গুণ, ক্যালকুলেটরও ব্যবহার করতে পারো। 27-এর সাথে 3 গুণ করলে 3 7 21, 3 2 এটা নাকি? তারপর আবার তার সাথে 27-এর সাথে আবার 3 গুণ, 3 1 3, 3 এটা 24, ঠিক আছে নি? দেখো দেখি, 3 1 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 9 27, 27 3 দিয়ে গুণ করলে 3 7 21, 3 2 6 8, আবার 3 দিয়ে গুণ, তারপর তাকে আবার 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 এটা 24। আমার তাহলে 2 এর সাথে কি গুণ? 2 4, তাহলে 3 আমি কয়বার গুণ করলাম? 3 আমি গুণ করলাম 5 বার। কত হয়েছে দেখো? 3 5 বার গুণ করলে হয়েছে 243। 243 এর সাথে, তাহলে 243-এর সাথে কি গুণ? এখন এই 2 গুণ আছে দেখো, এলে ইন্টু, তাহলে 3 2 6, 3 8 4, এই আমাদের রেজাল্ট। এই দেখো 486। এই 486 হলো আমাদের এখানে 6 নম্বর পদটা। তার মানে এই জায়গাটা লেখা আছে
400 8 10 6 86, এই 486 6তম পদ হলো 486। কি আবার বলবো না? আবার একটু দেখো, ধারার 6তম পদ সূত্র লিখছি, সূত্র লেখার পর মানগুলা বসাই দিছি, মানগুলো বসাই দেওয়ার পর 486, এটা হলো 6তম পদ। এটা হলো কত? 6তম পদ। এই জায়গায় তোমরা ইচ্ছা করলে কিন্তু উত্তরটা মিলছে না কি এটা তোমরা নিজেরাও কিন্তু পরীক্ষা করে দেখতে পাবে। এই ধারাটা তুমি যদি, আমরা তো করলাম সূত্রের সাহায্যে, ইচ্ছা করলে তুমি লেখেও করতে পারবে। মনে করো প্রথম পদটা আছে প্রথম 2, তারপরে 6, তারপরে তার যোগ 18, 18 3 দিয়ে গুণ করো, এই পদটা পাবে, এই পদটাকে 3 দিয়ে গুণ করো, এটা পাবে, এটাকে 3 দিয়ে গুণ করো, দেখে এটা মিলে যাবে। মিলে যাবে আমার মনে হয়, নয় মিলবে, অবশ্যই মিলবে। না মিললে বুঝবো আমার কোথাও ভুল হয়েছে, গুণে একটু ভুল হয়েছে। আশা করি ভুল হয়নি, এটাই হবে। দেখো এই 6তম পদ, এই প্রশ্নের উত্তর আমি বের করলাম। এইভাবে যদি 8তম পদ বলে, 10তম পদ বলে, এইভাবেই আমরা পদটা বের করতে পারবো। এই হলো একটা বোঝানোর আমি চেষ্টা করছি। তোমরা আশা করি কতটুকু বুঝাতে পারছি জানি না। তো এটা আমি মুছে দিলাম। আচ্ছা, কারো যদি লেখা না হয় লিখতে পারো একটু। একটি গুণোত্তর ধারা। আবার বলতেছি, গুণোত্তর ধারা না সমান্তর ধারা কি না বুঝবো, ধারা দেখেই বুঝবো। আর যখন ধারা দেখে বুঝবো না, তখন সেই অঙ্কের, অনেক সময় ধারা দেখে বোঝা যাবে না, সেই অঙ্কের মধ্যে উল্লেখ করা থাকবে যে এটি একটি গুণোত্তর ধারা। তোমরা বই খুলবো যখন, তখন কথাগুলো বুঝবে, দেখবে। তো আমি কীভাবে লিখছি, যার প্রথম পদ এ হলো 2, সাধারণ অনুপাত হলো আর, তার মান আর এর মানটা এইভাবে বাইর হবে, পদের সংখ্যা 6 এখানে, তারপরে সূত্র প্রয়োগ করে এটা করে ফেলছি। ধন্যবাদ। এটা আমি এখন মুছে দিয়ে আরেকটা জিনিস বুঝাবার চাই, দেখি দুটো বুঝাতে পারলে একটু। যেহেতু আমাদের আমি যদি দুটা বুঝাতে পারি, তাহলে আমি দেখতেছি বইয়ের অনেকগুলাই তোমাদের আসে যাবে, আচ্ছা, এখন আমি এটা বোঝানোর চেষ্টা করব। 6 পদের সমষ্টি, 6 পদের সমষ্টি নির্ণয় করো। তোমাদেরকে আগেই বলছি 6 পদের সমষ্টি বলতে কি। এখানে এই 1 2 3, তারপরে এখানে আছে একটা, এখানে একটা আছে, এখানে এই 6টা পদ যোগ করলে কি হবে সেটা কিন্তু এখন উত্তর বের করবো আমি। দেখো 6তম পদ, 6 পদের সমষ্টির মধ্যে যে ডিফারেন্সটা কি এটা আমি আগেই বলেছি। এখন বলতেছি 6 পদের সমষ্টি, এটা কেন বাইর হবে। দেখো 6 পদের সমষ্টি মানে এই 6টা পদ যোগ করলে কত হবে, এটা কিন্তু দেখো আমি এটাও আগের ভাষায় লিখব। একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ এ সমান সমান একই কথা, একই সাধারণ অনুপাত আর সমান সমান এইটা বিয়োগ এটা ভাগ এটা করছিলাম আমি, এটা ভাগ এটাও করতে পারি। আচ্ছা, একই জিনিস করি, তাহলে পরে আবার তোমরা বুঝবে, মানে দুবার মনে হয় দুটা আলাদা করতে হবে। তাহলে এটা এখানেও পদের সংখ্যা কি বলছে, 6 পদের সমষ্টি বলছে, তাহলে এখানেও পদের সংখ্যা 6, পদের সংখ্যা n সমান সমান 6। তাহলে আমার উত্তর কি বলছে, 6 পদের সমষ্টি। অতএব ধারার 6 পদের সমষ্টি। এই দেখো সমষ্টি, এই সূত্র কি ছিল এখানে, অবশ্যই দুইটা সূত্র দেখছো তোমরা। আমি দুটা সূত্র দুই অঙ্কের ব্যবহার হবে। যখন আর এর মান বলছি আমি বড় থাকবে, আর এর মান 1 থেকে বড় থাকবে, তখন প্রথম সূত্রটা হবে। তো এখানে আর এর মান তো 3, তাহলে আমাদের প্রথম সূত্রটা হবে। প্রথম সূত্রটা তোমাদের মনে আছে, a ইন্টু আর পাওয়ার n-1 বাই আর -1, এটা। তো আমি এখানে যেহেতু পদের সংখ্যার নাম 6 লিখেই ফেলছি, এই n সমান 6 পদের সমষ্টি, তাহলে n না দিয়ে আমি 6 দিতে পারি, nও দিতে পারো তোমরা, পরে n এর মান 6 বসাবে। a ইন্টু আর টু দি পাওয়ার 6 -1
আর মাইনাস 1 দেখো সূত্র বুঝতে পারছো নেই ওই সূত্রটাই লিখছি কিন্তু এনের জায়গাতে আমি 6 দিছি। তারপরে এখন তোমরা আস্তে আস্তে মনের সুখে মন বসাও, মান বসাও, মানগুলো তো লেখাই আছে আমাদের সব রেডি। অনেক সময় তোমরা এগুলোর অঙ্ক করতে মান এত সুন্দরভাবে পাবে না, মানগুলো আবার বের করতে হবে, এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, এটা তো কীভাবে রেডি হয়ে আছে, এটা খালি এখন তুমি আর এম এ বসাই দাও। এর মান আমরা পাইছি 2, আর এর মানও 3, তার উপর 6 মাইনাস 1, আর এখানে আর এর মান হলো কত, আর এর মান 3 বিয়োগ 1, তাহলে 2, এই 3 হবে 6 বার গুণ, 3 6 বার গুণ। আমরা কিন্তু তখন কিছুক্ষণ আগে 3 আমরা 5 বার গুণ করে কত পাইছিলাম, 3 5 বার গুণ করে কিন্তু আমরা পাইছিলাম 3 6 বার গুণ করো দেখি, 1 2 3 4 5 6 বার গুণ করো। আমরা এই 5 বার গুণ করে পাইছিলাম আমরা 200, 5 বার গুণ করে ওখানে আমাদের পদটা আমাদের 5 বার গুণ করে একবার হয়েছিল মনে হয় 6 বার গুণ করলে হবে 1700, 5 বার গুণ করে হয়েছিল 200, 5 বার গুণ করে 243, তারপরে আরেকবার গুণ 3 3 9, 3 4 12, 2 হাতে আছে 1, 3 4 12 2 হাতে আছে 1, 3 3 6, এটা হয় দেখো 729, তার সাথে বিয়োগ আবার 1, আর নিচে হলো 3 থেকে 1 গেলে আর 2। হ্যাঁ, ইচ্ছা করলে 2 দিয়ে তোমরা এই অঙ্ককে কাটে ফেলতে পারো, বাদ দিতে পারো, আবার যদি না দাও সবটা থেকে এরকম যে একেবারে কাপের কাপ মিলে যাবে তাও নয়। আচ্ছা, পরের অঙ্কটা পরের লাইন দেখো। আচ্ছা, এখনই কেটে ফেললে কাটিয়ে এটা কাটা, তাহলে এখান থেকে এটা বাদ গেলে তাহলে তো এটাও লাগে না, অঙ্ক তো হয়েই গেছে। এটার থেকে এটা বাদ গেলে 700 কত 728, এখানে দেখা যাচ্ছে 728, এই 728 আমরা এখানে। আর যদি অনেক সময় না কাটা গেলে তোমরা তো জানোই এই 2 থাকবে, এটার থেকে এটা বাদ দিবে, বাদ দিলে হবে 728, নিচে 2 থাকবে, পরে আবার এটা কাটতে পারো, নাহলে ওই এটার সাথে আবার 2 গুণ। আচ্ছা যাক, এটা যখন আসবে সমস্যা দেখা যাবে। এই 728, এই 728টা কী পাওয়া গেল আবার দেখো, 728টা আমরা কী বের করলাম, 6 পদের সমষ্টি। এখানে 6টা পদ যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাবে 700। এখানে দেখি আমি 728, এই 6 পদের, এখানে 6টা পদের যোগফল 728। এটাও তুমি ইচ্ছা করলে নিজেই পরীক্ষা করতে পারবে উত্তর মিলছে কিনা। দেখো আমি দেখাই দিয়ে, মনে করো প্রথম পদটা 2, তারপরে আছে 6, তারপরে আছে 18, 18-র সাথে 3 গুণ করে হয়েছিল আমার মনে হয় 3 8 24, 4 হাতে আছে কত 54, 54কে আবার 3 গুণ, তারপরের পদটা 54, 1 2 3 4 নম্বর, 5 নম্বর পদটা হবে 162, 6 নম্বর পদটা আমরা এখানে দেখিয়ে 1 2 3 4 5 কত 486। দেখো যোগ করো, 6 8 8 আর 8 16, 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, 28-এর 8 হাতে আছে 2, 2 আর 10 16 17 18 19 20 21 22 22-এর 2 হাতে আছে 2 2 2 6 7। এই দেখো মিলছে নি, দেখো এই দেখো এই 6টা পদ 1 2 3 4 5 6টা পদ যোগ করলে 728 হয়েছে। আমাদের সূত্রের সাহায্যেও আমরা 728 বের করছি। তো যাক, এইভাবেও বের করা যাবে, এইভাবেও আমরা সূত্রের সাহায্যে, যেহেতু আমরা লেখাপড়া যেহেতু আমরা ছাত্র, আমরা ছাত্রের মতোই বের করব, আমরা ওই গ্রামের হিসাব করব না, আমরা এই সূত্রের সাহায্যে এইভাবে করব আর কি। তাহলে আশা করি তোমরা আমি কিছু বুঝাতে চেষ্টা করেছি, তোমরা কতটুকু বুঝছো মনোযোগ দিলে অবশ্যই বুঝবে। তাহলে আমরা এখানে 6তম পদ বাইর করলাম কত, এই 486, এটা হলো 6তম পদ। আর এরকম 6টা পদের সমষ্টি বের করলাম 728। ঠিক এই 2 রকমের জিনিসই তোমাদের
প্রশ্নের সমস্যার সমাধান করতে বলবে। আর এর সাথে যেহেতু আজকে আমি একদিন ক্লাস করছি, একের গোটা অনুশীলনীটা যে শেষ হয়ে যাবে তা না, এখন তোমরা একটু বাড়ির কাজটা দেখতে পারো যে আমি যেটা বুঝালাম এটার সাথে কোন প্রশ্নে এখন বই বের করো, এখন এখন বই বের করো 13.2 264 পৃষ্ঠায় আছে, দেখো 13.2 অনুশীলনী 13.2, তার মধ্যে দেখো আমার মনে হয় 260 পৃষ্ঠা, একটু দেখো তো 260 পৃষ্ঠায় আমি যে দুটা নিয়ম বুঝালাম, 7 নম্বর অঙ্কটা দেখো দেখি আমার এই কথার সাথে মেলেনি। সময় বেশি থাকলে তোমাদেরকে আমি খুঁজে বের করতে বলতাম যে খুঁজে বের করো এই দুটা নিয়মের সাথে কোন কোন সমস্যার তোমরা সমাধান করতে পারবে। আমি দেখিয়ে 7 নম্বর পারবে, দেখো 2 + 4 + 8 + 16 বলছে ধারাটির 10তম পদ, এই 6তম পদ, এই নিয়মে প্রয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে 10 নম্বর অঙ্কটাও পারবে, উদাহরণ 10। তারপরে দেখো 11 নম্বর অঙ্ক একটা আছে 1 + ½ + 4/1 + 8/1 ধারাটির 8টি পদের সমষ্টি, এই 6টি পদের সমষ্টি, এখানে চাইছে 8টি পদের সমষ্টি, একই নিয়মের অঙ্ক। তাহলে হয়তো দেখতেছো যে স্যার এটা তো কি আর ঠ্যাংটুং কী লেখা আছে, ঠ্যাংটুং কোনো ব্যাপারও নয়, তোমরা নিয়ম মতো করবে, হয়ে যাবে। আচ্ছা, তাহলে উদাহরণ 3টা দেখে আমি মিল আছে 7, 10, 11। তারপর অনুশীলনীতে একটু দেখো এরকম নিয়ম আছে নাকি। আমি তো দেখি এর প্রথমেরটাই আছে 64 + 72 + 16 + 8 ধারাটির 8ম পদ নির্ণয় করো, এই 6তম পদ, এই সূত্র ব্যবহার করবে। তারপরে 6 নম্বরে 3 + 9 + 27 ধারাটির 14টি পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি 6 পদের সমষ্টি, এখানে 6-এর জায়গা 14 পদের সমষ্টি, এটাও তো মিল আছে। তাহলে 5, 6 হুবহু মিল। তারপরে আরেকটা হুবহু মিল মনে হয় দেখা যায়, তোমরা দেখো 12 নম্বরে চলে যাও দেখি হুবহু মিলে নাকি। একটা ধারা দিয়ে বলছে 7টি পদের সমষ্টি, এই 7টি পদের সমষ্টি, এটাও হুবহু মিল। মোটামুটি 3টা দেখলাম এখানে, 5, 6, 12, আরও কিছু একটু মিল আছে, 10, 11 কিছু আছে, একটু বললেই তোমরা এটাও এই 10, 11 সুন্দর মতো পারবে। তো যাই, আমার যেহেতু সময় শেষ, সবাইকে আমি আবার ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। তার আগে আমার বলতে চাই যে তোমরা অযথা সময় নষ্ট না করে বাড়িতে কিছু পড়াশোনা করো, কিছু বেশি নয়, একটা আহামরি করে আমি রাত 12টা 1টা পর্যন্ত পড়তে বলিনি, যা একটু পড়ো, রাতে সন্ধ্যায় 1.5-2 ঘন্টা পড়ো, সকালে একটু পড়ো, কারণ পরীক্ষা তোমাদের দিতে হবে, 2 দিন আগে হোক পরে হোক, লেখাপড়া করতেই হবে আমাদের, একসময় ঠিক হয়ে যাবে এগুলো। তো ঠিক আছে, তোমাদের আব্বা আম্মাকেও আমার সালাম দেবে। খোদা হাফেজ।